নন্দিনী সকাল থেকে তাড়াহুড়ো করছে। মেয়েকে স্কুলে দিতে যেতে হবে। ছোট্ট পরীর একটাই বায়না, স্কুলে সে যাবে না। পরীর বাবা বিজন পত্রিকা থেকে চোখ না সরিয়েই বলল, তোমাদের এই এক হয়েছে, এত ছোট বয়সে স্কুলে ভর্তি করে দাও বাচ্চাদের। ওরা কি যেতে চায় সকালবেলা উঠে? নন্দিনী ব্যস্ত হাতে পরীর চুল বাঁধতে বাঁধতে বলল, কি করব বলো, যুগের সঙ্গে তাল মেলাতে হবে তো। সবাই সব কিছু শিখে যাবে, ও না শিখলে পরের ক্লাসে ভর্তি হবে কি করে? বিজন মৃদু হেসে আবার খবরের কাগজে মনোনিবেশ করল। নন্দিনী মেয়েকে তৈরি করিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেলে শাশুড়ি এক কাপ চা হাতে ছেলের পাশে এসে বসলেন। বললেন, নে চাটা খেয়ে নে, দেরি হয়ে যাবে, তোর অফিস আছে। সেদিকে কারো হুঁশ নেই। সকালবেলায় চলল ওইটুকু মেয়েকে স্কুলে দিতে। ও স্কুলের কি বোঝে? কাজের ফাঁকি দেবে বলে আজকালকার মেয়েদের এইসব নতুন নাটক হয়েছে। বলতে বলতে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন। বিজন একটু বিরক্ত হয়ে বলল, আহ মা, ওকে ওর মতো থাকতে দাও। মেয়েটাকে ওই দেখাশোনা করছে, মানুষ করার দায়িত্ব ওর। তুমি আর গজগজ করো না। এদিকে নন্দিনী স্কুলের গেটে কয়েকজন মায়ের সঙ্গে গল্প করছিল। তাদের মধ্যে একজন অঞ্জনা, তাদেরই ফ্ল্যাটে থাকে, নন্দিনীর যাতায়াতের সঙ্গী। সে জিজ্ঞেস করল, তোমার শাশুড়ি আজ গজগজ করেননি বেরোনোর সময়? নন্দিনী হেসে বলল, হয়তো করেছেন, বয়স্ক মানুষ তো, আমি চলে এলে একটু অসুবিধা হয়। বকবক তো করবেনই, তবে পরীর বাবা এসবে রাগ করেন না। ওর সাপোর্ট আছে বলেই মেয়েকে নিয়ে বেরোতে পারি। স্কুলে ভর্তি করেছি, বিকেলে নাচ শেখায়, সুইমিং ক্লাসে নিয়ে যাই। আজকালকার বাচ্চারা 5টা জিনিস না শিখলে সকলের সঙ্গে তাল মেলাবে কি করে? এই সব গল্প করতে করতে তারা ফ্ল্যাটে ফিরে এলো। ফিরতেই শাশুড়ি শুরু করলেন, বেড়ানো হলো, এবার রান্নাঘরে এসে আমাকে একটু উদ্ধার করো, ভাতটা বসিয়েছি। নন্দিনী বলল, হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি বলে কোনো রকমে হাত পা ধুয়ে বাইরের কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে গেল। বিজন এসে বলল, মা, তুমি সবসময় ওর সঙ্গে এভাবে কথা বলো কেন? সারা দিন কাজ করছে, তাতেও মন পোষায় না। বিজনের মা কোনো উত্তর দিলেন না, কিন্তু মনে মনে ভাবলেন, আজকালকার ছেলেরা শুধু বউয়ের কথাই ভাবে, মায়েরও যে মন আছে সে কথা মাথায় আসে না। বিজন অফিস বেরিয়ে গেলে নন্দিনী ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বিজনের মা মনে মনে স্বীকার করলেন, একটা বিষয়ে বৌমাকে দোষ দেয়া যায় না, স্বামীর যত্নে ওর কোনো ত্রুটি নেই। দুটিতে বেশ ভালোবাসা আছে বলে মনে হয়। এই ভেবে একটু শান্তিই পেলেন। আজকালকার যা সব হচ্ছে, কথায় কথায় ডিভোর্স। বিকেলে নন্দিনী মেয়েকে আনতে গিয়ে অন্য মায়েদের সঙ্গে গল্পে বসল। অনেকে স্বামীর নানান অভিযোগ করছিল, কিন্তু নন্দিনী চুপ করে রইল। তার স্বামীকে সে ভালোবাসে। অঞ্জনা হেসে বলল, আমাদের এই আড্ডায় নন্দিনীকে পাবে না, ওর স্বামী ওকে খুব ভালোবাসে, দেখে আমাদেরই হিংসে হয়। নন্দিনী লাজুক হাসল, মনে মনে আনন্দ পেল। ছোটবেলায় মাকে হারিয়েছে সে। বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন, অনেক কষ্টে বড় হয়েছে। জীবনে আদর ভালোবাসা তেমন জোটেনি, কিন্তু বিজন তাকে 100 ভাগ ভালোবাসে। এটাই নন্দিনীর বিশ্বাস, আর সারা জীবন এই বিশ্বাসেই সে বাঁচতে চায়। পরী একটু একটু করে বড় হচ্ছে, তাকে ঘিরেই নন্দিনীর সময় কেটে যায়। একদিন পরীর পিসি বিনি এসে পরীকে একদিনের জন্য তার বাড়িতে নিয়ে যেতে চাইল। বিনি নিঃসন্তান,
তাই পরীকে একটু বেশি ভালোবাসে। নন্দিনীর মন চাইছিল না, কিন্তু বিজন বলল, যেতে দাও, বনার একটা সন্তান নেই, পরীকে নিয়ে একটু থাকতে চায়। নন্দিনী রাজি হলো। পরী চলে গেলে নন্দিনী দেখল অফুরন্ত সময়। ভাবল আজ ঘরদোর গুছিয়ে নেবে, রান্না বসিয়ে দিল তাড়াতাড়ি। এই সময়টায় সে সাধারণত বাড়িতে থাকে না, পরীকে স্কুলে দিতে যায়। হঠাৎ কি মনে পড়ায় বিজনকে খুঁজতে গেল। শাশুড়ির ঘরে জিজ্ঞেস করলো, মা, আপনার ছেলে কোথায়? শাশুড়ি বললেন, দেখো, এই সময়ে ও ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলে, তুমি তো থাকো না, কিছুই জানো না। বিজন নন্দিনীকে দেখে ফোন কেটে দিল। জিজ্ঞেস করলো, কিছু বলছো? নন্দিনী বলল, হ্যাঁ, ভাবছিলাম আজ পরী নেই, চলো না বাইরে খেয়ে আসি, একটু ঘুরেও আসবো। বিজন বলল, না গো, আজ হবে না, আর একদিন, আজ একটা বিশেষ কাজ আছে। আচ্ছা ঠিক আছে বলে নন্দিনী চলে গেল। একদিন পরীর স্কুলে গভর্নিং বোর্ডের কেউ মারা যাওয়ায় হঠাৎ ছুটি হয়ে গেল। নন্দিনী পরীকে নিয়ে ফিরে এলো। পরী বাড়িতে ঢুকেই বাবা বাবা করে ছুটল। ঠাকুমা বললেন, ওই দেখ, ব্যালকনিতে আছে দিদিভাই। পরী ছুটে গেল বাবার কাছে। একদিন বিজনের জামা কাচতে গিয়ে পকেট থেকে একটা কাপড়ের দোকানের বিল বেরোলো। নন্দিনী অবাক হলো, এই কাপড় কাকে কিনে দিয়েছে? তার জন্য তো কোনো কাপড় কেনেনি। রাতে জিজ্ঞেস করলো, তোমার পকেটে একটা কাপড়ের বিল ছিল, কার? বিজন একটু চমকে উঠে সামলে নিল। বলল, অফিসের একজনের বিয়ে ছিল, গিফটের জন্য কাপড় কেনা হয়েছিল, সেই বিলটাই বোধহয় রয়ে গেছে। নন্দিনী বলল, এই চৈত্র মাসে বিয়ে কার? বিজন হাসল, দূর, তুমিও যা, আজকালকার ছেলে মেয়েদের আবার চৈত্র মাস বৈশাখ মাস। নন্দিনীও হাসল, তা যা বলেছ। দুজনেই হাসতে থাকলো। একদিন নন্দিনীর ভীষণ জ্বর। বিজনকে বলল, পরীকে স্কুলে দিয়ে আসতে। বিজন রাজি হলো না, বলল, একদিন স্কুল কামাই হলে কিছু হবে না। নন্দিনী বলল, ওর জ্বর হলেও কথা ছিল, আমার জ্বরে ওর স্কুল কামাই হয়ে যাবে? ও বাচ্চা মেয়ে, কিছু হবে না। বিজন আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর পরীকে কোথাও দেখতে না পেয়ে নন্দিনী খুঁজতে গিয়ে ব্যালকনিতে পৌঁছালো। দেখলো বিজন খুব নিচু গলায় কারোর সঙ্গে কথা বলছে। নন্দিনীকে আসতে দেখেনি। নন্দিনী চুপ করে দাঁড়িয়ে ভাবল, কার সঙ্গে রোজ এই সময়ে এখানে দাঁড়িয়ে কথা বলে? এই প্রথম একটু খটকা লাগলো। সে জিজ্ঞেস করলো, কার সঙ্গে কথা বলো রোজ? এখনই অফিস যাবে, তার আগেও রোজ এখানে দাঁড়িয়ে কে? বিজন হঠাৎ রেগে গেল, তুমি যাও এখান থেকে, নিজের কাজ করো, একটু ঠান্ডা মাথায় কারোর সঙ্গে কথা বলতে দেবে না। নন্দিনী চুপ করে চলে গেল। একদিন বিকেল থেকে মুষলধারে বৃষ্টি। পরীর ভীষণ জ্বর, ওষুধেও কমছে না। নন্দিনী ভাবল বিজনকে ফোন করবে কিনা। বিজনকে অফিসে ফোন করলে সে ভীষণ রেগে যায়, তাই সচরাচর করে না। কিন্তু আজ পরী খুব অসুস্থ, এত বৃষ্টিতে একা ডাক্তারের কাছে নিয়ে যাবে কি করে? বিজনকে সরাসরি না ফোন করে তাদের এক সাধারণ বন্ধুকে ফোন করলো, যে বিজনের সঙ্গেই কাজ করে। সে বলল, আজ তো বিজন অফিসে আসেনি, বলেছে এত বৃষ্টিতে আসবে না। নন্দিনী অবাক হয়ে গেল। বন্ধুটি আরও বলল, নন্দিনী, তোমাকে কদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। বিজন আজকাল প্রায় অফিসে আসে না, কারণটা জানি না, আমাকেও বলে না, তুমি একটু খোঁজ নিও। ফোন রেখে দিল।
নন্দিনীর বুকটা কেঁপে উঠল। এই বৃষ্টিতে সে গেল কোথায়? এবার সে সরাসরি বিজনকেই ফোন করল। ফোন তুলল একজন মহিলা। নন্দিনী জিজ্ঞেস করল, বিজন কোথায়? মহিলা বলল, বাথরুমে গেছেন। আপনার কি দরকার আমাকে বলুন, আমি বলে দেব। আপনাকে কেন বলবো? আমি ওর স্ত্রী, আপনি বলতেই পারেন। এক মুহূর্তে নন্দিনীর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চোখের সামনে অন্ধকার নেমে এলো। ধপ করে মাটিতে বসে পড়ল। গলা থেকে বেরিয়ে এলো একটা তীক্ষ্ণ চিৎকার, পড়ি! পাশের ঘর থেকে শাশুড়ি ছুটে এলেন। কি হয়েছে বৌমা, অমন করছো কেন? নন্দিনী কথা বলতে পারছে না। কোনো রকমে বিছানায় উঠে বসলো। তারপর কাঁপা গলায় বলল, আপনার ছেলেকে ফোন করেছিলাম মা। একজন মহিলা ফোন ধরে বলল সে নাকি আপনার ছেলের স্ত্রী। বিজনের মা কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলেন। বললেন, তুমি কি বলছো বৌমা? আমি যা শুনলাম তাই বললাম। রাত প্রায় 12টায় বিজন ফিরল। জিজ্ঞেস করল, পরি কেমন আছে? নন্দিনী চুপ। বিজন মায়ের দিকে তাকালো। তার মা এগিয়ে এসে সপাটে একটা চড় কষালেন ছেলের গালে। বিজন অবাক। মা তো নন্দিনীকে পছন্দ করতেন না, তাহলে আজ এই কাণ্ড কেন? মা বললেন, এই তোকে মানুষ করেছি। তোর বাবা মারা যাওয়ার পর থেকে একা একা তোকে মানুষ করলাম, এই প্রতিদান দিলি? তারপর একটু থেমে বললেন, দেখ বাবা, সংসারে থাকতে গেলে ঘটিবাটি ঠোকাঠুকি লাগে, কিন্তু একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের সর্বনাশ চোখের সামনে দেখতে পারবো না। বিশেষ করে যে মেয়ে আমায় দুবেলা রেঁধে খাওয়ায়, অসুখে পাশে থাকে। আমার ছেলে মেয়েরা আমার পাশে নেই, মেয়ে তার শ্বশুর বাড়িতে। আমার সব কর্তব্য এই বৌমাই করে। হ্যাঁ, আমি গজগজ করি, বিরক্ত লাগে তাই, কিন্তু এত বড় অন্যায় আমি হতে দিতে পারি না। তুমি বেরিয়ে যাও বাড়ি থেকে। নন্দিনী এবার কথা বলল, গলা শান্ত কিন্তু ভেতর থেকে ভাঙা। তোমাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে ভুল করেছি। অন্য 5 জনের মতো সন্দেহ করলে তুমি এত দূর যেতে পারতে না। বড্ড ভালোবেসে ফেলেছিলাম, সেটাই আমার ভুল। বিজন বলল, শোনো নন্দিনী, তোমার কোথাও ভুল হচ্ছে। না, হচ্ছে না। অনেক দিন ধরে অনেক কিছু লক্ষ্য করেছিলাম, গুরুত্ব দিইনি। আজ সব হিসাব মিলে যাচ্ছে। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আর তোমার সঙ্গে থাকবো না। আমি বেরিয়ে যাব এই সংসার থেকে। বিজন হেসে বলল, বেরিয়ে যাবে? খাবে কি? থাকবে কোথায়? সৎমায়ের কাছে? নন্দিনী সোজা চোখে তাকিয়ে বলল, না খেয়ে মেয়েকে নিয়ে মরে যাব, তবু তোমার মতো প্রতারকের কাছে থাকবো না। বিজন বলল, দেখো, এই রকম একটু আধটু পুরুষ মানুষ করেই থাকে, এতে দোষের কিছু নেই। আমি তো তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত করিনি। নন্দিনী আর উত্তর দিল না। শাশুড়ি বললেন, বৌমা, কাল ভোরে বৃষ্টি থামলে আমরা দেশের বাড়ি যাব। বিজন হাসল, সেও তো আমারই বাবার বাড়ি। মা বললেন, শুধু তোমার বাবার বাড়ি নয়, তোমার ঠাকুরদার বাড়ি। আমার শ্বশুর মশাই ছিলেন, তোমার বাবার পর আমি, তারপর তুমি। আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি সেই বাড়ির মালকিন। আমি বৌমাকে নিয়ে সেখানেই থাকব, বলে নিজের ঘরে চলে গেলেন। নন্দিনী মেয়েকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ভোর হওয়ার আগেই নন্দিনী মেয়েকে নিয়ে এক কাপড়ে বেরিয়ে এলো। শাশুড়িকে বিড়ম্বনায় ফেলতে চায় না, আর বিজনের কোনো স্মৃতির মধ্যে থাকতেও চায় না। কিন্তু কোথায় যাবে, কি করবে? তখন কলেজের এক বন্ধুর কথা মনে পড়ল। সমর্পিতা একটি সমাজসেবা প্রতিষ্ঠানে কাজ করে, এখনও বিয়ে করেনি। কিছুদিন আগে রাস্তায় দেখা হয়েছিল।
ফোন নম্বর দিয়ে বলেছিল একদিন ফোন করিস। তাকে এইভাবে প্রয়োজন পড়বে নন্দিনী ভাবেনি। ফোন করতেই সমর পিতা বলল, এখনই চলে আয়। নন্দিনী গিয়ে সব কথা বলল। সমর পিতা বলল, ওই অপমানের জায়গায় আর ফিরে যেতে হবে না। তুই এখানে থাকবি, বাচ্চাদের পড়াবি, আচার মোরব্বা বানাবি, কিছু রোজগার হবে। বেশি না, কিন্তু খাওয়াটা চলে যাবে। আমি একা থাকি, কিছুদিন আমার সঙ্গে থাক, পরে ব্যবস্থা হবে। 2 বছর পরে নন্দিনী অনেক কিছু শিখে গেছে। তার কাজের কদর বেড়েছে। আস্তে আস্তে নিজে একটা ছোট দোকান খুলল। আশ্রমের তৈরি জিনিস এনে বিক্রি করে। দোকান দাঁড়িয়ে গেল। একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিল। মা মেয়ে নতুন করে শুরু করলো। আর নন্দিনী অপেক্ষায় রইল কবে পরি বড় হবে। এদিকে টাকার অভাবে অফিসের দুর্নীতি চক্রে জড়িয়ে বিজনের চাকরিটা চলে যায়। বিজনের নতুন সংসারের স্ত্রী তার আসল আর্থিক অবস্থা জানতে পেরে তাকে ছেড়ে চলে যায়। বিজনের মা বিজনের মুখদর্শন বন্ধ করে দেয়। বিজন একদিন মদের নেশায় চুর হয়ে তার মায়ের কাছে এসে নন্দিনীর খোঁজ করে। বিজনের মা তাকে বলে, যে ছেলে বাড়ির লোককে ধরে রাখতে পারে না তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিজনের সব খবরই নন্দিনী পায়, কিন্তু নন্দিনীর এখন আর রাগ হয় না, করুণা হয়। এদিকে ছোট্ট পরি এখন বড় হয়ে গেছে। সে ছোট থেকে দেখছে তার মায়ের লড়াই। সে জানে জীবনে সবার আগে আত্মসম্মানবোধ, তারপর সব কিছু। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লেখা লীনা দত্ত, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।